যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় পরিস্থিতি পর্যালোচনা করছে তেহরান। আশাবাদী যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে আজ ইসরায়েল লেবানন সরাসরি বৈঠক। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি উত্তেজনা অব্যাহত। হরমুজ সংকট মোকাবেলায় ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে প্যারিস হতে যাচ্ছে শীর্ষ সম্মেলন। যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র ভান্ডারের ঘাটতি পূরণে ব্যস্ত যুক্তরাষ্ট্র। অটোমোবাইল নির্মাতাদের নিয়ে অস্ত্র তৈরির সিদ্ধান্ত পেন্টাগনের। সবাইকে স্বাগত স্টার ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রউফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম। দর্শক শুরুতেই জানাবো মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে পরিস্থিতির পর্যালোচনা করছে তেহরান। এর উপরে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কিনা। এদিকে ইরানের সাথে সম্ভাব্য আলোচনার ব্যাপারে আশাবাদী হোয়াইট হাউস বলছে এবারও ইসলামাবাদেই হতে পারে বৈঠক। তবে বিশ্লেষকরা বলছেন সম্ভাব্য এই আলোচনাকে যতটা ইতিবাচক হিসেবে দেখানো হচ্ছে, পরিস্থিতি এখনও ততটা আশাব্যঞ্জক নয়। Good afternoon, everybody. 22 এপ্রিল শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। শোনা যাচ্ছিল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হচ্ছে, আর যুক্তরাষ্ট্রই নাকি তার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে। কিন্তু হোয়াইট হাউস বলছে এ তথ্য ভুল। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনুরোধ করেছে, তবে তা ভুল। সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে আশাবাদী লাভিট বলেন, আগের ভেন্যুতেই দ্বিতীয় দফায় বৈঠক হতে পারে। তবে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা আলোচনা নিশ্চিত করতে বুধবার তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। এক সূত্রের বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী দফার আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান। লেবাননে যুদ্ধবিরতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে ওই সূত্র। দ্বিতীয় দফার আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদের মুক্তি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। বুধবার পাক সেনা প্রধানের তেহরান সফরের আগে এক বিবৃতিতে তেমন ইঙ্গিতই দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানের জব্দকৃত সম্পদের মুক্তি কোনো ছাড় নয়, এটি ইরানের অধিকার, যা দীর্ঘদিন ধরে লঙ্ঘন করা হয়েছে। ব্যাপারটা এমন যে কেউ আপনার সম্পদ চুরি করলো, তারপর সেটি ফিরিয়ে দিয়ে এমন ভাব করছে যে সে আপনাকে অনুগ্রহ করছে। আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ কম বলছেন বিশ্লেষকরা। তবে পরিস্থিতি যেমনই হোক, ইরান প্রস্তুত বলে মত অনেকের। সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা যতটা ইতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে, পরিস্থিতি ততটা আশাব্যঞ্জক নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। ইসরায়েলও বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে। আগেও দেখা গেছে খুব ইতিবাচক অগ্রগতির পরদিনই ব্যাপক নেতিবাচক একটা পদক্ষেপ। এদিকে 21 এপ্রিল থেকে দেশজুড়ে সব স্কুলকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে ইরান। অনেকেই বলছেন ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, এটি তারই ইঙ্গিত। ইফাতিরা, স্টার নিউজ। এদিকে ওয়াশিংটনে আজ দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন লেবানন ও ইসরায়েলের শীর্ষ নেতারা। দুই পক্ষের সরাসরি বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মার্কিন ট্রাম্পের মুখে লেবাননের সাথে যুদ্ধবিরতিতে রাজি হওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প নেই। যুদ্ধবন্ধের জোর কূটনৈতিক উদ্যোগ চললেও লেবাননে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রথম দফা আলোচনার পর এখন চলছে দ্বিতীয় দফা আলোচনার তোড়জোড়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনা হয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যে। এমন অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে বুধবার রাতে জরুরি বৈঠকে বসে ইসরায়েলি মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে এই বৈঠক হলেও যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত হয়নি।
যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছিল গত রাত থেকেই কার্যকর হতে পারে 1 সপ্তাহের যুদ্ধবিরতি। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি এক সিনিয়র রাজনীতিবিদ জানিয়েছেন মার্কিন চাপের মুখে আগামী কয়েকদিনের মধ্যে লেবাননের সাথে পুরোপুরি যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকছে না নেতানিয়াহুর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন লেবানন ও ইসরায়েলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি। দীর্ঘ প্রায় 34 বছর পর দুই দেশের নেতা কথা বলতে যাচ্ছেন। এটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিকে মঙ্গলবার ওয়াশিংটনে হওয়া সরাসরি আলোচনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। And Israel Defense Forces operations throughout the mission's area of operations. তবে যুদ্ধবিরতি আলোচনা চললেও হামলা থামায়নি ইসরায়েল। লেবাননে হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। আমি সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা বিন জেবিলে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি সম্পূর্ণ নির্মূল করেছি। ইসরায়েলের মূল লক্ষ্য দুটি: হিজবুল্লাহকে নির্মূল করা ও বল প্রয়োগ করে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা। যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়িয়েছে 2000। 24 ঘন্টায় হিজবুল্লাহর প্রায় 40টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে নেতানিয়াহুর সেনারা। বিপরীতে হিজবুল্লাহর দাবি তাদের যোদ্ধারা 30টির বেশি হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ইরান সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তেহরান ইঙ্গিত দিয়েছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলে তা ওয়াশিংটনের সাথে পরবর্তী আলোচনার ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবেই কাজ করবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণে কেঁপে ওঠেন নাবাতিয়া শহর। কালো ধোঁয়ায় ঢেকে যায় শহরটির আকাশ। দক্ষিণ লেবাননে বিশেষ করে সীমান্তবর্তী শহর বিল্ড জেবাইলে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। শহরটি হিজবুল্লাহর শক্তি ঘাঁটি বলে পরিচিত। এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু শহরটি দখলে নেওয়ার ঘোষণা দেন। লেবাননের কর্মকর্তারা বলছেন, যুদ্ধ বন্ধের ব্যাপারে কূটনৈতিক অগ্রগতির আগেই এলাকাটি নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননের মৃত্যুর সংখ্যা 2100 জনে দাঁড়িয়েছে। গৃহহীন অন্তত 12 লাখ মানুষ। হিজবুল্লাহর হামলায় লেবাননে 13 সেনা ও 2 বেসামরিক নাগরিক হারিয়েছে ইসরায়েল। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি উত্তেজনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথে ইরানের জন্য জাহাজ চলাচল করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এমনটা অব্যাহত থাকলে এবার পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরের নৌ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সেই সাথে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে চীন। এদিকে হরমুজ সংকট মোকাবেলায় ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে প্যারিসে হতে যাচ্ছে শীর্ষ সম্মেলন। এতে থাকছে না ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্য করে এই সতর্কতা মার্কিন নৌবাহিনীর। বলা হচ্ছে, এই পথ বন্ধ, ফিরে যান, না হলে পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি বন্দরের উপর তাদের অবরোধ চলছে। এটি কার্যকরে 10,000-এর বেশি সেনা ও 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। রয়েছে ডেস্ট্রয়ারও। এমন পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র এই অবরোধ অব্যাহত রাখে তবে তারা পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগর থেকে নৌ চলাচল বন্ধ করে দিতে পারে। আরও এক ধাপে গিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা। ট্রাম্প কি হরমুজ প্রণালীর পুলিশ হতে চান? এটি কি তার কাজ? বিশ্বের একটি শক্তিশালী সেনাবাহিনীর কাজ কি এটি? আপনার জাহাজগুলো প্রথম ক্ষেপণাস্ত্র হামলাতেই ডুবিয়ে দেয়া হবে। এগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এসব আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে। আমরা সেগুলো ধ্বংস করতে পারি। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে তেহরানকে আহ্বান জানিয়েছে চীন। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াং ই বলেন,
হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান জানানো উচিত, তবে একই সঙ্গে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিংকে জানিয়েছেন, তেহরান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে আগ্রহী। এদিকে হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানকে বাইরে রেখে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্রিটেন ও ফ্রান্স, যার নেতৃত্ব থাকবেন স্টারমার ও ম্যাক্রন। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালীতে সামুদ্রিক নৌ চলাচল বিষয়ক এই সম্মেলন শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত হবে। এতে এমন দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে যারা যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সরাসরি জড়িত নয়। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। ইরানের বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে তেহরানের রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্যসেবা কর্মীদের মনোবল বাড়াতে তাদের সাথে সাক্ষাৎ করেছেন পেজেশকিয়ান। রেড ক্রিসেন্ট কর্মী ও চিকিৎসা কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, হাসপাতাল ও স্কুলে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে শত্রুরা, তবে জনগণের ঐক্য প্রতিরোধের মুখে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে। তারা যখন স্কুলে আর হাসপাতালের শিশু বিভাগে হামলা করে, তখন তো কোনো মানবিক নীতির কথা চিন্তা করে না। এটি লজ্জার, আর বিশ্বের এটা দেখা প্রয়োজন। তারা আমাদেরকে সন্ত্রাস বলে, কিন্তু সত্যিকারের সন্ত্রাস তারা যারা যে কাউকে যে কোনো জায়গায় যখন খুশি তখন ধ্বংস করে দেয়। তারাই আবার স্টেজে উঠে মানবাধিকারের কথা বলে। এটা লজ্জার। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সুযোগে নিজেদের অস্ত্র ও গোলা বারুদের ঘাটতি পূরণে ব্যস্ত যুক্তরাষ্ট্র। দ্রুত এই ঘাটতি মোকাবেলায় সক্ষম নয় যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তাই এবার মার্কিন অটোমোবাইল কোম্পানিগুলোকে এ কাজে যুক্ত করতে যাচ্ছে পেন্টাগন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার পর ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। যুদ্ধবিরতির আগে 40 দিনে ইরানের এসব অস্ত্র ঠেকাতে বিপুল পরিমাণ ও ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয় যুক্তরাষ্ট্রকে, ফলে ঘাটতি দেখা দিয়েছে অস্ত্র ভাণ্ডারে। এই অবস্থায় নিজেদের সামরিক সক্ষমতা ও মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এরই মধ্যে বৈঠক হয়েছে দেশটির অটোমোবাইল নির্মাতা ও অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে। এদের মাধ্যমে যুদ্ধে খালি হওয়া ভাণ্ডার পূরণ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের স্বার্থ রক্ষায় ইরান যুদ্ধে জড়িয়ে সামরিক সরঞ্জামের ঘাটতির মুখে পড়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। কারণ যুদ্ধের প্রথম 6 দিনেই 3 শতাধিক টমাহক মিসাইল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। 3 সপ্তাহে যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে $2.9 বিলিয়ন পর্যন্ত। ইরানের $50,000 ড্রোন প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে $3 থেকে $12 মিলিয়ন ইন্টারসেপ্টর। গণমাধ্যমটি বলছে, ট্রাম্প প্রশাসন চায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সহ অন্যান্য মার্কিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এখন অস্ত্র তৈরিতে আরও বেশি ভূমিকা রাখুক। এমন অস্ত্র ঘাটতির মুখে পড়া যুক্তরাষ্ট্র আগামী বাজেটে বাড়াচ্ছে প্রতিরক্ষা বাজেটও। $500 বিলিয়ন বাড়িয়ে বাজেট রাখা হচ্ছে $1.5 ট্রিলিয়ন। এই বাজেটের একটা অংশ ব্যয় হবে ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম উৎপাদনে। পেন্টাগনের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় জেনারেল মোটরসের মেরি বারা, ফোর্ড মোটরসের জিম ফার্লির মতো শীর্ষ নির্বাহীদের। জিই অ্যারোস্পেস, যানবাহন ও যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান ওসকস সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথেও বৈঠক করে পেন্টাগন। বৈঠকে অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়টিকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেন প্রতিরক্ষা কর্মকর্তারা। আমাদের মূল দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে কোথায় এবং কিভাবে আমরা এই সক্ষমতা যুক্ত করতে পারি, সেটিই ছিল আলোচনার মূল বিষয়। এই উদ্যোগকে যুদ্ধকালীন প্রস্তুতি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কাজী শাহরিন, স্টার নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা সফল করার লক্ষ্যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব ও তুরস্ক ভ্রমণে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
বুধবার জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ভূমিকায় প্রশংসা করেন সৌদি যুবরাজ। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সহ দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সৌদি থেকে তুরস্কে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেবেন তিনি। যুবরাজ শরীফের সৌদি সফরকে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও পরোক্ষভাবে আলোচনায় যুক্ত করা হচ্ছে। বিশ্ব যখন ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা ও কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে ব্যস্ত, ঠিক তখন গাজায় হামলা আরও বাড়িয়েছে দখলদার ইসরায়েল। গাজার জন্য রাফা সীমান্তে আসা জরুরি মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইরানে হামলার পর থেকেই রাফা সীমান্ত দিয়ে আসা ত্রাণবাহী ট্রাক প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে খাদ্য ও ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সংকট তৈরি হচ্ছে। গাজায় দৈনিক রুটি প্রয়োজন 450 টন, কিন্তু আটা ময়দার অভাবে তা নেমে এসেছে 200 টনে। ফলে সেখানে তৈরি হচ্ছে ইসরায়েলের তৈরি করা দুর্ভিক্ষ। ইরানে 40 দিনের অব্যাহত হামলার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে 36 দিনই গাজায়ও হামলা চালায় ইসরায়েল বাহিনী। এসব হামলায় এই কদিনে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রাতভর বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশুসহ 16 জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। হামলার পর আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান চালায় দেশটির জরুরি সেবা ও দমকল কর্মীরা। সকালে দেখা যায় বাসিন্দা ও জরুরি সেবা কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। গত রাতের হামলা গত কদিনের মধ্যে সবচেয়ে ব্যাপক ছিল, ফলে প্রাণহানি ও আহতের সংখ্যাও বেশি। এতে এতদিনেও যুদ্ধ বন্ধ না হওয়ায় হতাশা প্রকাশ করেন বাসিন্দারা। বলেন, তাদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই। আমাদের দেশ ও যা কিছু আছে সবকিছু নিয়ে আমার ভয় হচ্ছে। মানুষের জন্য, শিশুদের জন্য আমার খুব খারাপ লাগছে। আজ অনেক মানুষ মারা গেছে, শিশুরা মারা গেছে। এটা খুবই দুঃখজনক। আমার ছেলে ভয় পেয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার অ্যাপার্টমেন্ট ব্লকটিতে হামলা হলো। নিরাপদ জায়গা কোনটা? আমার মনে হয় না কেউ আমাদের তা বলতে পারবে। যখন আপনি বুঝতে পারেন এখানে বিমান হামলা হচ্ছে, তখন প্রিয়জনদের নিয়ে দুশ্চিন্তা আরও বেড়ে যায়। আকস্মিক বন্যা ও শক্তিশালী টাইফুনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য। উত্তর মেরিয়ানা দ্বীপপুঞ্জে সুপার টাইফুনের প্রভাবে ব্যাপক ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। মিশিগান ও উইসকনসিনে ভারী বৃষ্টিপাতের কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। মিশিগান অঙ্গরাজ্যের একাধিক এলাকায় বুধবার বন্যা পরিস্থিতি তৈরি হবার পর প্রাকৃতিক দুর্যোগজনিত জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টির পর তলিয়ে গেছে মিশিগানের গুরুত্বপূর্ণ সব সড়ক। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুষার গলা পানির কারণে এই বন্যা তৈরি হয়েছে। বন্যা সতর্কতা রোববার সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য উইসকনসিনের মিলওয়াকি শহরে বুধবার রাতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে শহরের বিভিন্ন সড়কের গাড়িগুলো পানিতে ডুবে যায়। অনেক গাড়ি রাস্তায় আটকে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর মেরিয়ানা দ্বীপপুঞ্জের সাইফানে মঙ্গলবার টাইফুন সিল্লাকু আঘাত হেনেছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ও বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপ জুড়ে হয়েছে প্রবল বৃষ্টি। বন্যার পানির তীব্র স্রোতে আফ্রিকার আঙ্গোলার লোবিটো করিডোরে একটি গুরুত্বপূর্ণ রেললাইন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এই রুটটি তামা ও কোবাল্ট সহ গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য পরিবহনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হতো। দুর্যোগ পরিস্থিতিতে সেটি আপাতত বন্ধ রয়েছে।